শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, শিক্ষক এবং তার সঙ্গে ডাক্তার তাদেরকে রাস্তায় পর্যন্ত নামতে হয়েছে কিংবা নামিয়েছে, এরকম অভিযোগ। এছাড়াও নানান রকম দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ রাজ্য সরকার 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 2025 আর কয়েক মাস পর কিন্তু নির্বাচন, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তার উপর আবার দোসর হয়েছে কি বলুন তো, হিন্দুত্ব। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৃণমূলের এক্স প্রোডাক্ট বলি, আমি সব এপিসোডে বলি, বিরোধী দলনেতা, বিজেপির বিধায়ক, আমি গর্বিত হিন্দু টি শার্ট পরছেন। এবং শুধু তাই নয়, অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু আবেগ, মহিলাদের আবেগ নিয়ে বলছেন বিজেপির ওপর মানুষের আস্থা আরও বেড়ে গেছে। অর্থাৎ হিন্দু ভোট যদি সামহাউ সুইং করে, বেশি নয় 3 to 4% যদি হিন্দু ভোট সুইং করে, তাহলেই কিন্তু একদম নেক টু নেক ফর ফিনিশ 2026 বিধানসভা, এরকমই কিন্তু আভাস মিলছে। এবং এরকমই কিন্তু মানুষজন বলা বলি করতে শুরু করেছেন, এবং বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকেই। অন্যদিকে শাসক দল এত দুর্নীতির মধ্যেও কিন্তু ডিফেন্ড করে যাচ্ছে, এখনও স্ট্রেট ব্যাটে তারা খেলার চেষ্টা করছে। এবং আজকের পর্ব আপনাদের সামনে ভীষণ গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, উপস্থাপনা করছি। আপনারা নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এবং আজকে যাকে আপনারা দেখবেন, আজকাল আমাদের আজকের পর্বে যিনি অতিথি, যিনি গেস্ট, প্রথম কথা তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব যে এত দুর্নীতির অভিযোগের পরও শাসক দলের হয়ে আমাদের স্টুডিওতে এসছেন। আপনাদের খুব পরিচিত মুখ, এবং এই অনুষ্ঠানে তিনি পার্টিসিপেট করছেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন। আপনার সাথে পরিচয় করে দেওয়া, বাদিকে বসে আছেন তৃণমূল সমর্থক এবং আইনজীবী, আপনাদের প্রত্যেকের খুব পরিচিত অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় আমন্ত্রণ এবং স্বাগত, তার সঙ্গে নীতি নির্ণয় আর দুর্নীতি এই পর্বে। প্রথম কথা আমি অ্যাপ্রিসিয়েট করব আপনাকে যে আপনার বুকের পাটা আছে। এত মানুষজন বলছেন, বিরোধী দলরা প্রত্যেকে বলছে যে এত দুর্নীতি, ভুরি ভুরি ব্যাগ অফ কি বলবো দুর্নীতি বলা যায়, সেখানে দাঁড়িয়ে আপনি যে এখানে এসছেন এবং সেগুলো কাউন্টার করবেন, শুরু করুন। কোনটা দিয়ে আগে শুরু করব? আমি তো আর চুরি করিনি, আমি তো দুর্নীতি করি। কেউ বলে দেখা কোনো বাপের বেটার ক্ষমতা আছে ঠিক আমার দিকে আঙুল তুলে বলতে পারো যে অনির্বাণ ব্যানার্জি চুরি করেছে? আমি তো করিনি। আমার একটা রাজনীতি আছে, আমি কট্টরভাবে আরএসএস বিজেপির বিরোধী। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা বারবার বিজেপিকে আটকে দিয়েছে। 2019-এর পরে অনেকে ভেবেছিলেন যে তৃণমূল হয়তো মুছে যাবে, বিজেপি বাংলা দখল করে নেবে। সেখানে 2021-এ যেভাবে বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন, আমরা তার এই কারণে তাকে সমর্থন করি। তার সেই সাহস আছে। যখন 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দিরকে উদ্বোধন করে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের প্রায় সমস্ত বিরোধী দল গুটিয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একা রাস্তায় নেমে লড়েছিলেন। সর্বধর্ম সমন্বয়ের কথা সামনে রেখে তিনি মিছিল করেছিলেন। কজনের বুকের পাটা ছিল। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সেই জায়গা থেকে লড়াই করছি। বিজেপির বিরুদ্ধে লড়াই আজীবন চলবে, তাকে বাংলা থেকে আমরা মুছে ফেলা অবধি লড়ে যাবো। বেশ, কিন্তু অনির্বাণ, আমার সোজা প্রশ্ন, এই যে এত দুর্নীতির অভিযোগ শিক্ষায়, এটা তো সত্যি কথা, শিক্ষকরা রাস্তায়, পুলিশ লাথি মারছে, সেই ছবিও আপনারা দেখেছেন। বিধায়ক, তৃণমূলের বিধায়ক বলা যায়, তার অনুগামীরা এসে শিক্ষকদের বিকাশ ভবন অভিযান যেদিনকে হলো, সেদিনকে তাদেরকে হেকেল করা হলো, তাদেরকে হ্যারাস করা হলো। তারা বলছে আমরা আবার পরীক্ষা দেবো না। আপনি নিজেও একজন আইনজীবী, এই রিভিউ পিটিশন করে আদৌ কিছু হবে? দেখুন, রিভিউ পিটিশন করে যে কিছু হবে না এইটাকেও বলতে পারি কি, কারণ যে আইনজীবীদের কনসাল্ট করে রাজ্য সরকার রিভিউ পিটিশনের জন্য গেছেন, তারা একজন স্টলওয়ার্ড, কপিল সিব্বল বলুন বা অভিষেক মনু সিংভি বলুন বা প্রশান্ত ভূষণের নামও আমরা শুনেছিলাম। এটা একজন লিগাল স্টলওয়ার্ড আমাদের পেশার জগতে, তাদেরকে আমরা ভগবানের মতো দেখি। তারা যখন রিভিউ পিটিশনের ডিসিশন নিয়েছেন, সুপ্রিম কোর্টে হিয়ারিং হোক, কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে পারি যে আইনের মাধ্যমে গোটা যে প্রক্রিয়ায় 26,000 জনের চাকরি চলে যাওয়া ইত্যাদি মিলিয়ে যতটা সুরাহা সম্ভব সেটা রাজ্য সরকার চেষ্টা করছে। এর মধ্যে দাঁড়িয়ে বিকাশ ভবন, দেখুন, অভিযান আন্দোলন কেউ করতে পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। পুলিশ যে কাজটি কসবার ডিআই অফিসে যখন
ওখানে করেছিল আমরা কেউ সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য কিন্তু এটা নয়। হবে কেন নির্বাণ, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যে দুর্নীতির অভিযোগগুলি উঠেছে, তোমাদের দলের প্রাক্তন মন্ত্রী এত কোটি কোটি টাকা চুরি 100 করলো, তার 100 বান্ধবীর বলছি সঙ্গে আপনাকে। কোনো খবর নেই, দল অ্যালাউ করলো আমি কিভাবে? তো 100 বার আপনাকে বলছি, তাকে তিনি সেই আমলে যা যা করেছেন বলে অভিযোগ উঠেছে, প্রাথমিকভাবে সেগুলো মেনে নিয়ে দল তাকে 6 দিনের মাথায়, তার গ্রেপ্তারি 6 দিনের মাথায় তাকে বহিষ্কার করে সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, সেই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে যতজন গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত প্রায় 3 বছর হতে চললো, আর জুলাই মাসে 3 বছর হয়ে যাবে, পার্থবাবু বাদ দিয়ে প্রত্যেকে জামিনে বেরিয়ে গেছেন। একদিকে না, নিশ্চয়ই জামিনে বেরিয়ে যাওয়া মানে কি আমি 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 আমার কোনো দোষ নেই? দেখুন, আমি আমি কনভিক্টেড যদি নই। একদম টেকনিক্যালি যেতে চাই, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্ট, আমি অত কিছুতে যাচ্ছি না, টেকনিক্যালিটি ছেড়ে দিন। আমার বক্তব্য একটাই, যে সিবিআই বা ইডি তারা যে তদন্ত করছে, তাদেরকে এটা দায়িত্ব নয় যে চার্জশিট জমা দিয়ে ট্রায়াল শুরু করা। শুধুমাত্র জেলে আটকে রাখাটাই কি তাদের একমাত্র ইনভেস্টিগেশন? এটা তো ইনভেস্টিগেশন নয়, এটা সরাসরি আপনি পলিটিক্যাল পন হিসেবে কাজ করছেন। আজকে পার্থবাবু বাদ দিয়ে প্রত্যেক, এমনকি তার বান্ধবীর কথা বলছেন, তিনিও জামিনে বেরিয়ে গেছেন। দেখুন, আপনি যত খারাপ কাজই করে থাকুন, আমাদের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে ফেয়ার ট্রায়ালের। আপনি ট্রায়াল করুন, কোর্ট তাকে সাজা দিক, 10 বছরের তো ম্যাক্সিমাম সাজা যা তার অভিযোগ আছে, তার মধ্যে 3 বছর হয়েই গেল, ট্রায়ালটা কবে শুরু হবে? এই ট্র্যাভেস্টি অফ জাস্টিস, এইটা যে বিজেপির অঙ্গুলি হেলনেই হচ্ছে, এটাও কিন্তু আমরা মানুষের সামনে তুলে ধরছি। পার্থ চট্টোপাধ্যায় বা তার সাগরেদদের চুরির কোনো দায় আমি তো ব্যক্তিগতভাবে নেব না, দলই নাই। তাহলে পুরো প্যানেল কেন বাতিল হলো? দেখুন, সেই Honorable পুরো Supreme Court গোটা পুরো প্যানেল, যারা যোগ্য অনির্বাণ, যারা যোগ্য, যারা বিকাশ ভবনে মানে যা হয়েছে আমরা দেখেছি বিকাশ ভবন অভিযানে, সেখানে দাঁড়িয়ে যারা যোগ্য তাদের কি দোষ? যোগ্য তো অযোগ্য, অযোগ্যরাই যোগ্যতা অযোগ্য করে দিল। দেখুন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে সমালোচনামূলক জায়গা থেকে আমার বেশ কিছু জিনিস বলার আছে। তার একটা ছোট্ট, আমি বেশি এলাবোরেট ডিটেলে যাচ্ছি না, ছোট্ট জিনিস বলতে পারি যে সেখানে এসএসসির দেওয়া ডেটা, যেটা সিবিআইয়ের থেকে নিয়ে তারা কোলেক্ট করে দিয়েছে, সেটাকে ট্যাবুলার ফর্মে তুলে দিয়ে সুপ্রিম কোর্ট তার 42 পাতার রায়, সেখানে পরিষ্কারভাবে টেন্টেড এবং আনটেন্টেড বা নন টেন্টেড এই দুটো কিন্তু ক্যাটাগরি করে দিয়েছিলেন। এবার কেউ কেউ বলবেন যে যারা টেন্টেড নয় তারা নাকি, মানে ঠিক কতটা টেন্টেড নয় ঠিক কোর্ট বুঝতে পারি না, আমি সেটাও মেনে নিতে পারি। কিন্তু কোর্ট তো এটা তার মানে বুঝেছিল যে, আমার সংখ্যাটা এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু ওই ধরুন 26,000-এর মধ্যে অ্যারাউন্ড 6,500 7,000 মতো তারা হচ্ছে টেন্টেড, যেটা সে কনফার্ম কোর্ট বুঝতে পেরেছিল। তাহলে বাকিটা তো বেনিফিট অফ ডাউট দেওয়া যেত। দেখুন, আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। এমন একটা রায় আপনি দিচ্ছেন যেখানে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা বেড়ে যাচ্ছে, সেই রায়ের বিষয়ে প্রশ্ন থাকবেই। আপনি সরকারের সমালোচনা, তার বিরোধিতা বিরোধী দলরা করবেন, অস্বাভাবিক কিচ্ছু নেই। পার্থ চট্টোপাধ্যায় হন, আরও কেউ হন, যেই হন, যারা দুর্নীতি করেছে আপনি জেলের ভেতর পুরুন, কিচ্ছু বলার নেই। কিন্তু তাদের যে অপরাধের দায় বা অভিযোগ যা উঠেছে দুর্নীতির দায়, তার জন্য 26,000-এর আপনি চাকরি খেয়ে নিতে পারেন না। যারা টেন্টেড কনফার্ম যে হ্যাঁ এরা র্যাঙ্ক জাম্প, মার্কস বাড়ানো ইত্যাদি হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট ইত্যাদি ইত্যাদি, তাদেরকে আপনি বাদ দিন। অনির্বাণ, আমি মানলাম তুমি যা বললে, কিন্তু এটা দেখো, তুমি একজন আইনজীবী, তুমি যখন রাস্তায় বেরোচ্ছ, আমি তোমাকে ইন্ডিকেট করে বলছি না, তোমার দলের যারা বিধায়ক কিংবা যারা বিভিন্ন পদে আছেন, তাদেরকে দেখে চোর 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 স্লোগান দিচ্ছেন, হ্যাঁ, এবং মিছিল থেকে এরকম স্লোগান উঠছে, চোর ধরো জেলে ভরো। তা কোনোটা জায়গায় নিজের বিবেক বোধের কাছে লজ্জা বোধ হয় না? বিরোধী দল তাদের মতো করে তারা স্লোগান তৈরি করবেন, তারা তাদের মতো স্লোগান দেবেন। চোর বলছে শিক্ষকদের, বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে বিকাশ ভবনকে পয়েন্ট আউট করে বলছে চোর। দেখুন, শিক্ষকদের পেটে লাথি পড়েছে, তাদের আবেগকে আমি সম্মান জানাই। যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকে শুনতে হবে, যারা শাসন ক্ষমতায় থাকেন তাদেরকে সমালোচনা শুনতে হয়। তার মধ্যে যদি কিছু এরকম শব্দ থাকে যেটা হয়তো সেই অর্থে সভ্য সমাজে অনেকে নাও বলতে পারেন, তা সত্ত্বেও শুনতে হবে। সেই সহনশীলতার জন্যই একজন শাসক হন। আজকে প্রায় 15 বছর হতে চললে একটি রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে, তাকে অনেক কিছু শুনতে হবে। বিরোধী দল বলবে 15 বছর ইজ আ লং টাইম। স্বাভাবিক, খুব স্বাভাবিক। প্রতিষ্ঠান বিরোধিতা না থাকলেই তো সেটা অস্বাভাবিক হতো। আজকে আপনি দেখবেন বাংলার মতো রাজ্যে পরপর 3 বার ক্ষমতায় আসা কোনো মুখের কথা নয়। এর আগে বামফ্রন্ট তারা পরপর 7 বার এটা করতে পেরেছিল, যে কারণে ইতিহাসের পাতায় তারা রয়েছেন। সেই 35 বছরের শাসনকে ধূলিসাৎ করে দিয়ে যিনি শাসন ক্ষমতায় এসেছিলেন, আজকে পরপর 3 বার, পরের বার সম্ভবত পরপর 4 বার হতে চলেছে। প্রতিষ্ঠান বিরোধিতা সম্ভবত বলছো কেন? কারণ না, ডাউটের প্রশ্ন। আমি কোনো ওভার কনফিডেন্টলি হবেই এসব বলার কোনো মানে নেই, এগুলো অনর্থক। কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা থেকে এখন যা পরিস্থিতি, তাতে আসবেন বলেই
আমার অন্তত ধারণা, সেই জায়গা থেকে আমি বলছি। এবার তাতে কি সেটা কি কেক ওয়াক হতে চলেছে? বিরোধীরা কি ওয়াক ওভার দেবে? একেবারেই নয়, খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা একা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, গোটা দলটাকে করতে হবে। সেই গোটা দলের পরিশ্রমের ভিত্তিতে বাংলায় অন্তত কোথাও একটা ইন্ডিকেট করে বলছো 294টাতেই আমি প্রার্থী, আর মানুষ নেবে না। না, মানুষ সেটা নেবে না বলি। দেখুন, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। তিনি যেটা প্রেজেন্ট করবেন মানুষের সামনে পলিসি হিসেবে, রাজনীতি হিসেবে, তৃণমূল কংগ্রেসের সেটাই পলিসি। এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করে, শুধু অ্যাকসেপ্ট করেছেন না, আমি বলবো মানুষ ওনাকে তৈরি করেছেন। আজকে আপনি গোটা ভারতে এরকম দ্বিতীয় এক্সাম্পল কটা আছে আমার জানা নেই, যে কমপ্লিটলি জিরো থেকে হিরো হয়েছে প্র্যাকটিক্যালি পলিটিক্সে। আমি অ্যাকসেপ্ট তার কোনো রকম ফ্যামিলি ব্যাকআপ, এই ব্যাকআপ কিচ্ছু ছিল না। একদম। এবং সিপিএম এর ওই মারাত্মক তাদের যে রেজিমেন্টেড অত্যাচারী বলবো, Hooliganism, তার একদম, বিরুদ্ধে একদম। দাঁড়িয়ে তার যে লড়াইটা মানুষ দেখেছেন, মানুষ তাকে তৈরি করেছে। কিন্তু মানুষ কি তার থেকে এটা এক্সপেক্ট করেছিল অনির্বাণ? এটাই সব থেকে বড় প্রশ্ন। আজকে যে ক্ষেত্রে তোমার উত্তর দিতে সুবিধা হয় প্রশ্নটা করে নিই, যে ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে, মানুষজন বলছেন আমরা তো এই ভেবে এই সরকারকে আনিনি, আমরা তো এই ভেবে তাকে মুখ্যমন্ত্রী বানাইনি, আমরা তো এই ভেবে তাকে বিশ্বাস করিনি, এইগুলো তুমি ইন্ডিভিজুয়ালি কি আনসার দেবে? কিভাবে আমি একমত। দেখুন, আমি আমার আনসারই দেবো না, আমি দিলীপ ঘোষের কথা বলবো। দিলীপ ঘোষ কি বলেছেন, যে কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলতে পারেনি। তার সবচেয়ে বড় বিরোধী যিনি, আপনি তো দিলীপ ঘোষকে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলতে পারবেন রাজনৈতিকভাবে, ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না। রাজনৈতিকভাবে যে দিলীপ ঘোষ বিজেপিকে 0 থেকে 18 লোকসভায় নিয়ে গেলেন, তিনি যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না, আমি বলার কি, বিরোধী সার্টিফিকেট দিয়ে দিয়েছে। না, কিন্তু আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন এই যে দলের মধ্যে তার সে জানবে না তা তো হয় না। তিনি তো কিংপিন, তিনি তো দলের সবটাই তিনি কেন্দ্রিক। তাহলে এত দুর্নীতি যে এত নেতা নেত্রীরা করলো, এবং কি কি স্টেটমেন্ট আমরা প্রত্যেকে জানি, তার রাশ কোনো জায়গায় কি আলগা হচ্ছে নাকি সাবোটাজ হচ্ছে? দেখুন, যখন একটি সরকার চালানো হয় তখন সেখানে আলগা না সাবোটাজ, দুটো সেন্টেন্স আমি বললাম, দুটো ওয়ার্ড বললাম। একদম একদম আলগা সাপোর্টার্স দুটোই বললেন, কিন্তু সরকারের ভেতরে কি হচ্ছে এটা আমি সরকারের বাইরে থেকে ডেফিনেটিভলি বলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট মন্ত্রীকেও কিন্তু এক কথায় বের করে দেওয়া হয়েছে। আপনি দুর্নীতির প্রসঙ্গে আর যে কোনো রাজনৈতিক দলের একটি এরকম উদাহরণ দেখান যেখানে এতটা হেভিওয়েট কোনো নেতা 6 দিনের মাথায় বেরিয়ে তাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এই বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে এত কথা বলছেন, 2021 সালে প্রায় 130 জন এমন ব্যক্তিকে তারা টিকিট দিয়েছেন যারা তৃণমূল থেকে যাওয়া, এবং তাদের মধ্যে প্রায় 90%কে তারাই চোর বলেছিল। শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্স করে চোর বলা সেটা আমরা জানি। বিশ্বজিৎ কুণ্ডু, টেট কুণ্ডুকা কে বলেছিল? আমরা বলেছিলাম। এই স্কুল শিক্ষা দুর্নীতি নিয়ে বিভিন্ন দিকে এজেন্ট ছড়িয়ে রেখেছে। বিশ্বজিৎ হচ্ছে বর্ধমানের এজেন্ট, টেট কুণ্ডু এখনও বিজেপি নেতা। আপনি একজন কাউকে দেখাতে পারবেন না যাকে বিজেপি চোর বলার পর দলে নিয়ে পদ দেয়নি বা টিকিট দেয়নি। অর্থাৎ দুর্নীতির অভিযোগ আর দুর্নীতি প্রমাণ হওয়া, এই মাঝখানের যে গ্যাপটা, এটাও কিন্তু মানুষ দেখছেন। বেশ, আমরা এবার একটা অন্য অজ্ঞ সেগমেন্টে যাই। হিন্দুত্ব, অনির্বাণ, হিন্দুত্ব এত ভয় কিসের তোমাদের? হিন্দুত্ব নিয়ে শুভেন্দু অধিকারী টি শার্ট পরে বলছেন আমি গর্বিত হিন্দু। রামনবমী থেকে শুরু করে একদম অপারেশন সিন্দুর, একদম মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল নেতাদের। উল্টোপাল্টা স্টেটমেন্ট দিতে শুরু করেছেন বিভিন্ন জায়গায়। এত ভয় হিন্দুত্ব নিয়ে, হিন্দু ভোট সুইং করলে কি নৌকা ডুবে যাবে? আপনি ধরেই নিচ্ছেন হিন্দু ভোটটা সুইং করে বিজেপিতে যাবে, উল্টোটাও হতে পারে। বিজেপির 38% থেকে 5% সুইং করে কিছুটা সিপিএম, কিছুটা কংগ্রেস, বাকিটা তৃণমূলে আসবেন, আপনি কী করে জানলেন? আপনি ধরেই নিচ্ছেন হিন্দু মানে বিজেপি ভোটার, একদম নয়। আজকে যদি হিন্দুদের জন্য বিজেপি কাজ করতো, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। উড়িষ্যাতে মাত্র কিছুদিন আগে একটি হিন্দু ছেলে, বেশি বয়স নয়, তারা 16-17 বছর বয়স হবে, তার গলায় কণ্ঠির মালা বা এরকম কিছু ছিল, সেখানকার বিজেপি কর্মীরা তাকে হেনস্থা করছে কারণ সে বাঙালি, সে কিন্তু ধর্মে হিন্দু। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে, গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ হয়ে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি, সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, তাদেরকে বাংলাদেশি, অনুপ্রবেশকারী, পাকিস্তানি বলে হেনস্থা করা হচ্ছে। গুজরাটে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কোনো কথা বলেছেন? এদের বিজেপির হিন্দুদের দল, এটা তাদের প্রচার। হিন্দুর ভালো কি হিন্দুর মন্দ, কি মানুষের ভালো মানুষের মন্দ, বিজেপির কিচ্ছু যায় আসে না। তারা নিজেদের বিভাজনের রাজনীতিটা করতে প্রস্তুত। এই হিন্দু ভোট সুইং করার গল্প দিয়ে তারা হয়তো ভাবছেন যে 3-4% সুইং করবেন। আমি একমত, সুইং করবে, তাদের দিকে নয়, তাদের থেকে উল্টো দিকে সুইং করবে। কারণ বাংলার মানুষকে অত সহজে বোকা করা যায় না। বলো যে কেন তৃণমূলের দিকে সুইং করবে, একটা রিজন বলো আমাকে। তৃণমূলের হিন্দু ভোট 3-4% তুমি বললে তৃণমূলের দিকে সুইং করতে পারে, তোমাকে একটা স্পেসিফিক এবং কনক্রিট এক্সাম্পল বলো যে এই জন্য তারা করতে পারে। ধরুন পেহেলগামের ঘটনা,
আমি আসতাম, আমার পরের সেগমেন্টই তাই না, ছিল। এটা উদাহরণস্বরূপ আপনি বললেন বলো, বলছি। বলো, বলো। আমাদের এখানে 3জন পর্যটক ওখানে মারা গেছিলেন এবং একজন সেনা জওয়ান যিনি মারা গেছিলেন পরে লড়তে গিয়ে। 3জন ধর্মে হিন্দু এবং ঝন্টু আলী শেখ মুসলমান। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধি, তুমি মালার কথা বলবে তো? প্রত্যেকের বাড়িতে গেছে, রাইট। ইচ অ্যান্ড এভরিওয়ান, কোনো ডিসক্রিমিনেশন নেই। Right. বিজেপির তরফ থেকে ঝন্টু আলী শেখ, তিনি কিন্তু সেনার একজন জওয়ান, বাড়িতে যায়। শুধু যায়নি তাই নয়, ভুল, এটা অন্যায় এবং না না না, এটা নিশ্চয়ই শান্তনু বাবু শুধু জাননি তাই নয়, আপনি মন্তব্যটা মনে করুন। অর্জুন বিশ্বাস বিজেপি নেতা ফোনে বলছে গিয়ে কি হবে, ও তো মুসলমান, আমাদের ভোট আসবে না, এটা কখনোই সমর্থনযোগ্য স্টেটমেন্ট নয়। ঠিক বলো। তো আমাদের বাঙালি যারা, আমরা বাংলার মানুষ যারা, তাদের হিন্দু হন মুসলমান হন, এইটা আমরা মেনে নিতে পারি না। আপনি বলবেন বিজেপি তাহলে 38% 40% ভোট পেলো কি করে? এটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। আপনি যদি বাংলার ভোটের ইতিহাসে দেখেন, প্যাটার্ন দেখেন, সেখানে যখন কংগ্রেস জিতছে তার উল্টো দিকে যারা ভোট পাচ্ছে অ্যারাউন্ড ওই 39-40%ই পায়। আবার যখন সিপিএম একতরফা জিতছে, উল্টো দিকে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল এবং কংগ্রেস তাদের ভোটটা অ্যাড করলে দেখবেন ওই 40%। মানে বাংলার ইতিহাসে ট্রেন্ড হচ্ছে যিনি বিরোধী বা যারা বিরোধী তারা অ্যারাউন্ড ওই 38-40% পায়। বিজেপি সেইটা পেয়েছে। এটা হিন্দুদের ভোট বলে ভুল করবেন না, এটা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট, তো থাকবেই অ্যান্টি গভর্নমেন্ট ভোট, গোটা পৃথিবীতেই হয়। মানে কেউ 100% ভোট পায় নাকি? যারা মানে ফার্স্ট পাস দি পোস্ট, আমাদের এখানকার ভোটিং প্যাটার্ন সেটা। তৃণমূল 45, 46, 47 এরকম পার্সেন্টেজ পাচ্ছে বা শাসক হিসেবে, বিরোধী হিসেবে বিজেপি এইটা পাচ্ছে। সিপিএম বা কংগ্রেস যদি তাদের ভোট, এই বিরোধী জায়গার পরিসর কিছুটাও যদি নিজেদের রিগেন করতে পারে, বিজেপি তো মুছে যাবে, হাওয়ায় মিলিয়ে যাবে। কংগ্রেস সিপিএম মিলে 5% থেকে ফেরত আনতে হবে। বেশ বেশ, তাহলে তুমি বলছো যে ন্যারেটিভ বিজেপি নিয়ে আসছে মানুষদের সামনে, মানুষকে বোঝাচ্ছে, বলছে, এটা বুমেরাং হতে পারে, এটা রিভার্স হতে পারে, অর্থাৎ তৃণমূলের দিকে সুইং করতে পারে। তৃণমূল যদি একটু কোমর বেঁধে নামে, এটা রিভার্স হবেই। সময় আছে আর? হ্যাঁ আছে, সময় আছে, এবার বাকিটা দলের নেতৃত্বের ওপর। ওকে, এবার যদি আমরা কাশ্মীরে আসি। আচ্ছা, এই যে পূর্ণাম কুমার সাউ, পিকে সাউকে পাক রেঞ্জার্সরা আটক করেছিল, সেখানে ছিল সে, এবং সে যখন ফিরে এলো বাড়িতে, ঘরে ফিরলো, এই নিয়েও কিন্তু রাজনীতি শুরু হলো। আমি অপারেশন সিন্দুর একদম লাস্ট সেগমেন্ট রাখবো। আমার প্রশ্ন, এই পিকে সাউয়ের ঘরে ফেরা আসায় তৃণমূল কংগ্রেস কিভাবে, রাজ্য সরকার কিভাবে এই ক্রেডিট নিতে চাইছে? ক্রেডিট, এটা ক্রেডিটের বিষয় না, এই বিষয়ে ক্রেডিট নেওয়া না নেওয়া মুখ্যমন্ত্রী বারবার ফোন করেছেন এবং আমরা প্রত্যেকে জানি মুখ্যমন্ত্রী মানবিকতা আমরা দেখেছি, জানি এবং মানুষও দেখেছে। কিন্তু এর সাথে হাউ ক্যান দিস বি রিলেটেড যে সে সে পাক রেঞ্জার্স তাকে ছেড়ে দিল? পাক রেঞ্জারের ছাড়া বা পাকিস্তানের যিনি আটক হয়েছিলেন তাকে ছেড়ে দেওয়া, বন্দি বিনিময়, বন্দি প্রত্যর্পণ, যেটা বিএসএফ এর অফিসিয়াল স্টেটমেন্ট, তাতে কোনো সরকারি ডাইরেক্ট কোনো ভূমিকা নেই। যদি আমি এটা তো নরমাল প্রোটোকল, এটা তাদের মতো করে দুই বাহিনী তাদের মতো করে যা করেছেন আমরা ধন্যবাদ জানাই, রাইট। এটা নিয়ে আমাদের অন্য কোনো, কিন্তু যখন 21 দিনের কাছাকাছি পূর্ণাম কুমার সাউ ওখানে আটক, সেই সময় তার পরিবারের যে দিশাহারা অবস্থা, অনেকবার ফোন করে, গোটা সময়টা শুধু তিনি ফোন করেছেন তাই নয়, যেখানকার যারা জনপ্রতিনিধি, কল্যাণবাবু থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, যিনি চেয়ারম্যান, বিধায়ক, যারা, এবং তার ওয়াইফ তো বলেওছো ক্যামেরার সামনে, এক্স্যাক্টলি। এইখানে আর আমাদের কি বলার থাকতে পারে? রাজ্য সরকার নিশ্চয়ই গিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে এটা করতে পারেন, আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই তো আমাদের। কিন্তু আমি আপনাকে প্রথমেই বললাম যে ঝন্টু আলী শেখের বাড়ি যাওয়া হোক, তাদের পরিবারের পাশে থাকা হোক, বা বিতান অধিকারীর বৃদ্ধ বাবা মার পাশে থাকা হোক, কিংবা পূর্ণাম কুমার সাউয়ের পরিবারের পাশে থাকা হোক, তৃণমূল মানবিকতার স্বার্থে যে কাজটুকু করার সেটা তাদের মতো করেছে। রাজনীতি খুঁজেছে অমিত মালব্য, কে সে? ফেক মাস্টার জেনারেল, ফেক টুইট করার জন্য সে বিখ্যাত, বা কুখ্যাত বলা ভালো। তার কথা শুনে এই যে রাজনীতি হচ্ছে কিনা বলার কোনো মানে নেই। মুর্শিদাবাদে হিন্দু নিধন কেন হলো অনির্বাণ? দেখুন, যে রিপোর্ট এখনো পর্যন্ত বেরিয়েছে তাতে যে দুই ব্যক্তি দুঃখজনকভাবে তারা খুন হয়েছেন, পরিষ্কার বলতেই হবে, পুরনো বিবাদ, ব্যক্তিগত বিবাদের জেরে হয়েছে, এটা রিপোর্ট। আমি এক্স্যাক্ট কী হয়েছে আমি গ্রাউন্ডে ছিলাম না, কিন্তু বিজেপি যে ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, আপনি এই মুহূর্তে জাফরাবাদে চলে যান, যেখানে হিন্দু মেজরিটি যে পাড়া, পাশেই মুসলমান মেজরিটি যে পাড়া, তাদের মধ্যে যাতায়াত তো বন্ধ হয়নি। তারা বরং বলছেন আমাদের মধ্যে কোনো পাঁচিল তুলতে আমরা দেবো না। এই পাঁচিলটা কারা তুলছে? এই পাঁচিলটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা কৌস্তব বাগচি, বিজেপির যারা নেতা, তারা চেষ্টা করছেন, বারবার হিন্দু বনাম মুসলমান, হিন্দু বনাম চেষ্টা করছেন। মানুষ কিন্তু সাড়া দেননি। যে দুজন নিহত হয়েছেন তাদের পরিবার হয়তো হাইকোর্টে মামলা করেছেন, সেটা অন্য বিষয়, তারা মামলা করবেন, যা হবে হবে। কিন্তু সাধারণ স্থানীয় মানুষ, তারা নিজেদের মধ্যে যখন বিভেদের দেওয়াল তুলতে দিতে রাজি নন, কে বিজেপি? এই কারণেই আমি আপনাকে বলছি, বাংলার মাটিতে বিজেপির পক্ষে দাঁত ফোটানো রাজনৈতিকভাবে
ন্যারেটিভগতভাবে অত সহজ নয়। অনির্বাণ, আমার শেষের দিকে এবার আমি তোমায় বলি 2026, আমি স্টুডিওর বাইরে তোমার সাথে কথা হচ্ছিল, টাফ নাট টু ক্র্যাক। এখন থেকে কিন্তু মানুষজন বলতে শুরু করেছেন যে গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসির জন্য কিন্তু পরিবর্তন ভীষণ দরকার, সেই রাজ্যকে এগিয়ে যেতে এবং আরও অন্যান্য ক্ষেত্রে ফর বেটারমেন্ট বলা যায়, ডেমোক্রেসি বেটারমেন্টের জন্য চেঞ্জেস দরকার। 26-এ তুমি তৃণমূল সমর্থক হয়ে পরে উত্তর দেবে, আগে একজন আইনজীবী হয়ে বলো এই রাজ্যে এই মুহূর্তে যা অবস্থা, কি কি মনে হচ্ছে? দেখুন, বাংলায় বিজেপি আসবে না। আগের আগে 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 একদম আমি আইনজীবী, তার আগে সাধারণ মানুষ হিসেবে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে বাংলায় বিজেপিকে আনা যাবে না। আপনার তৃণমূলের বিরুদ্ধে রাগ, সিপিএমকে ভোট দিন। আপনার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, কংগ্রেসকে ভোট দিন। এত ভয় কেন বিজেপিকে? দেখুন, বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিদ্বেষী একটি দল। সরাসরি বলছি, দেখুন, সংসদীয় রাজনীতিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, কেউ ধোয়া তুলসী, সবার কিছু না কিছু দোষ আছে, এই আছে সেই আছে, কিন্তু বিজেপি সেটা আলাদা লেভেল। তারা সরাসরি বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী দল। তারা তুমি সাজেস্ট করছো তৃণমূলের উপর রাগ থাকলে সিপিএম কে ভোট দাও? দেখুন, রাগ তো থাকবেই। আমি আপনাকে প্রথমেই বললাম, সংসদীয় গণতন্ত্রে কেউ 100% ভোট পায় না। হ্যাঁ, 45-50 মতো পেতে পারে, বাকিটা কোথায় যাবে? কোথাও তো যাবে না। ভোট ভোটের মতো হয়। ভোট যদি ভোটের মতো না হতো, তাহলে 2021-এ বিজেপির নেতারা তো ক্যাবিনেট বানাচ্ছিলেন। রেজাল্ট বেরোনোর আগে যখন এক একটা করে ফেজ হচ্ছে, অমিত শাহ বলছিলেন এই আমাদের 30 হলো, এই আমাদের 70, বলেননি? বলেছিলেন তো, তাহলে তখন তো বলেননি। এবারে হয়তো বলবেন অন্যভাবে। 2024-এও তারা বলেছিলেন ভোট খুব ভালো হয়েছে, বলেননি? তারপর আসন কমে যাওয়ার পর কান্নাকাটি করলে তো হবে না। যদি ভোট ঠিক করে না হতো তখনই বলতে পারতেন। করেছেন তো আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন, এখানে রাজ্য করেছে। তো এখন সব কান্নাকাটি করে লাভ নেই। মানুষ ভোট দিয়েই আপনাদের ওই আপকিবার 200 পারটাকে 77-এ নামিয়ে দিয়েছিলেন, আবার দেবে। বেশ, এটা 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 অ্যাজ এ হিউম্যান বিং বললে, তুমি মানুষ হিসেবে বলে। এবার তৃণমূল সমর্থক হয়ে শেষ প্রশ্ন করব, যদি হিন্দু ভোটটিকে ডিসাইডিং ফ্যাক্টর, খুব সংক্ষেপে বলো, হিন্দু ভোটই কি ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে? অপারেশন সিন্দুর, আবেগ, মহিলাদের আবেগ, অনির্বাণ, এটা ভীষণ বড় ইস্যু কিন্তু, এবং তার সঙ্গে হিন্দুত্বর পোস্টার বয় শুভেন্দু অধিকারী যদি হয়ে ওঠেন, তাহলে কি কোনো একটা জায়গায় বুকটা ধরপড় করছে, হার্টবিট বেড়ে গেল? একদমই নয়। বাংলার মহিলারা যারা সিঁদুর পরেন, তারা তো প্রথম প্রশ্ন করবেন সিঁদুরটা মুছলো কেন? যারা মুছলো তারা কই? ধরতে পেরেছে? 1 মাস হতে চল, কালমা পড়তে জানতো না তো তারা, তাই জন্য তো সিঁদুরটা মুছলো। তাদেরকে ঢুকতে দিল কে? যারা মারলো, সেই জঙ্গিদের ঢুকতে দিল কে? জম্মু কাশ্মীরের 2019-এর আগে থেকে কেন্দ্রীয় শাসন, এখনও যে রাজ্যের সরকার আছে, পূর্ণ রাজ্য তো নয়, তাদের হাতে নিরাপত্তার কিচ্ছু নেই। পুলিশ নেই, আধা সেনা নেই, মিলিটারি থাকার প্রশ্নই নেই। ত্রিস্তরীয় নিরাপত্তা গোটাটা অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র মোদীর হাতে। তারা বুক বাজিয়ে বলবেন আমরা 56 ইঞ্চি কোমর ভেঙে দিলাম, শুধু ডায়লগ বাজি। 26 জনকে মেরে চলে গেল, সিঁদুর মুছে দিল। আর প্রত্যাঘাতটা বলো। প্রত্যাঘাতে কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্প ধমক দিলে চুপ করে গেল, এটা প্রত্যাঘাত। ভারতের অপমান হচ্ছে। নরেন্দ্র মোদীর বন্ধু তো ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রত্যেকদিন স্টেটমেন্ট দিচ্ছেন, আমি থামিয়ে দিলাম, আমি বন্ধ করে দিলাম, এই ওদেরকে বললাম তুমি থামো, থেমে গেল। কি হচ্ছে এটা? স্কুলের বাচ্চা এরা? নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত আদানিকে বাঁচানোর হাজার তার দায় থাকতে পারে, তার জন্য তো আমরা ব্ল্যাকমেইলড হব না? মানুষ হিসেবে, ভারতের নাগরিক হিসেবে আমরা কেন ব্ল্যাকমেইলড হব? ভারতবর্ষের সরকারের সিদ্ধান্ত ভারত সরকার নেবে, বিরোধীদের সঙ্গে আলোচনা করে ভারত সরকার নেবে। কে ডোনাল্ড ট্রাম্প? আপনি আদানিকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই করবেন, আর আমাদের নাক কাটা যাবে আন্তর্জাতিক মহলে। না, সেক্ষেত্রে তুমি বলছো এই যে যুদ্ধ থেমে গেল, মানে সিজ ফায়ার হলো, এই সিজ ফায়ার তুমি সমর্থন করছো না? আমি সিজ ফায়ার হলো না হলো, কি হলো, সেটা সামরিক বাহিনী ঠিক করবেন যে কোনটা ভারতের জন্য, আমাদের দেশের জন্য কোনটা ভালো। লিজিওমদের সঙ্গে যখন মিটিং হলো, ডোনাল্ড ট্রাম্প যখন ইন্টারফেয়ার করলেন এবং যখন বললেন বোথ কান্ট্রিজ হ্যাভ শোড কমন সেন্স, উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, সেই ক্ষেত্রে তারপর থেকে কিন্তু সিজ ফায়ার সেদিনকে রাতেই পাকিস্তান লঙ্ঘন করেছিল, বাট আফটার দ্যাট থিংস আর গেটিং নর্মালাইজড। কিন্তু আমার প্রশ্ন, এই সিজ ফায়ার কি ব্যাকফুটে করে দিল কেন্দ্রীয় বিজেপিকে, তুমি সেটা বলছো? দেখুন, 26 জন মারা গেল, পাকিস্তানের শেলিংয়ে আরও আমাদের নাগরিকরা মারা গেল, কিন্তু কতগুলো জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, 100-র উপর জঙ্গিকে মারা গেছে। এখনও কাশ্মীরে কিন্তু বিভিন্ন জায়গাতে সেনার সঙ্গে জঙ্গির গুলির লড়াই চলছে। প্রধানমন্ত্রী বলছেন গুলি চললে গোলা চলবে। আর কি চাও নইমান? আমি শুধু চাই প্রধানমন্ত্রীর নাম করে বলুন যে ডোনাল্ড ট্রাম্প ইউ আর আ লায়ার, উনি এইটুকু বলে দিন, আর কিছু চাই না। আদানি জেলে যাওয়ার ভয়ে তো ডোনাল্ড ট্রাম্পের নামটাও মুখে নিচ্ছেন না। ওনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, আদানি না ভারতবর্ষের মানুষ? আদানি না ভারতের সম্মান? আজকে আদানিকে বাঁচাতে উনি সম্মান বেচে দিয়েছেন, আমি এইটুকু বলতে পারি। ডোনাল্ড ট্রাম্প একের পর এক স্টেটমেন্ট করেছেন, আপনি একটা বার শুনলেন নরেন্দ্র মোদী বা কেউ সরকারের নাম করে বললো যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন, ভুল বলছেন? বললেন কেউ? কারো সাহস হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প আজকেও মন্তব্য করেছেন
অ্যাপেলকে বলেছেন ভারতবর্ষের কিছু বানিও না। তিনি একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, এদের সাহস হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের নাম করে একটা কিছু বলতে। এরা মনমোহন সিংকে বলতো মৌনমোহন, আরে কাপুরুষ আপনারা। মনমোহন সিং অনেক বেশি শিরদাঁড়া ছিল। বেশ, আমাদের সময় শেষ, অনিবার অন্য একদিন অন্য একটা পর্বে তোমাকে আবার আসতে হবে, কিন্তু তার আগে বলো তাহলে 26-এ তোমরা আসছো? বিজেপি হাঁটছে, 26-এ তোমরা আসছো? বিজেপি হাঁটছে এবং ফোর্থ টাইমে তৃণমূল সরকার। আমি ডিপ্লোম্যাটিক আনসার নয়, 26-এ তৃণমূল সরকার ফোর্থ টাইম সরকার করছে বলছি। অতটা কনফিডেন্স নয় তোর মধ্যে। না না, আর কি বলবো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আপনারা শুনলেন, আমরা কিন্তু আজ খুব ইম্পর্ট্যান্ট একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এখানে অনির্বাণ ব্যানার্জি তৃণমূল সমর্থক এবং আইনজীবী, আপনাদের খুব নোন ফেস। তিনি বলছেন যে বিজেপি হারছে, বাকিটা আপনারা ঠিক করবেন এবং মানুষজন আপনারাই আলটিমেট, আপনাদের ডিসিশনই আলটিমেট, আপনাদের সিদ্ধান্তটাই শেষ কথা। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব 3 বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।